আমরা পড়েছিলাম কি করে কোনো একটা কার্বন sp হবে sp2 হবে না sp3 হবে সেটা বোঝা যায় বলেছিলাম মনে হয়। আমি আরেকবার মনে করে দিচ্ছি, দেখো যদি কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এই কার্বনটার যদি তোমাকে হাইব্রিডাইজেশন জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো, এটা এই হাইব্রিডাইজেশন কি হবে এই কার্বনে sp3, তার মানে এই কার্বনটা হবে sp3। যদি কার্বনে ডবল বন্ড থাকে যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে এই কার্বনটা কি হবে sp2। তার মানে একটা কার্বনে যদি একটা ডবল বন্ড পেয়ে যাও তাহলে সেটা হচ্ছে sp2। আর যদি কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে এটা হচ্ছে sp। আরেকটা বলেছিলাম কি বলেছিলাম, একটা কার্বনের দুই দিকে যদি ডবল বন্ড থাকে তাহলে সেটা sp। মনে আছে কয়েকটা আমি মনে হয় এরকম তোমাকে চেন দিয়ে বলেছিলাম এই কার্বনটা sp হবে না sp2 হবে sp3 হবে বলেছিলাম তো। আচ্ছা এদিকে তাকাও সবাই, আমি লিখেছি sp3 sp2 sp। যদি কোনো একটা কার্বন sp3 হয় তাহলে ও যে বন্ধনটা তৈরি করবে সেই বন্ধনের দৈর্ঘ্যটা কিরকম হবে, তার শক্তিটা কিরকম হবে সেটা আমরা জানি। কথা বুঝতে পারলাম? যদি কোনো একটা কার্বন sp2 হয় তাহলে ওর বন্ধনটা দৈর্ঘ্যটা কিরকম হবে, ছোট হবে বড় হবে কতটা হবে সেটা আমাদের বুঝে যাবে। কিভাবে আমরা s চরিত্র আমরা করেছিলাম, s ক্যারেক্টার বের করেছিলাম মনে পড়ছে? এটি হচ্ছে হাইব্রিড অরবিটাল, sp3 হয় sp2 হবে না sp হবে। এগুলো হচ্ছে সংকর কক্ষক বলছি আমরা, দেখো সংকর কক্ষক লেখা আছে, এগুলো সংকর কক্ষক। ধরে নাও আমি দেখাচ্ছি, ধরে নাও এই কার্বনটা হচ্ছে sp3, এই কার্বনটা sp3 অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে আছে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে এই কার্বনটা। ধরে নাও এই কার্বনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে কিন্তু এই কার্বনটা হচ্ছে sp2। আরেকটা কার্বন ধরে নাও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে কিন্তু এই কার্বনটা হচ্ছে sp। তার মানে বুঝে নিতে হবে এদিকে। এবার তোমরা বলবে যে এটা sp3 মানলাম, এক বন্ধন আছে এই কারণে sp3, কিন্তু এখানে কি করে বুঝলাম যে এটা sp2? মাথা রাখবা sp2 বলেছি তার মানে এদিকে কোন জায়গায় ডবল বন্ড আছে, আমি এটা দেখাইনি। কথা বুঝতে পারলাম? এটা sp বলেছি তার মানে কি এদিকে কোথাও ট্রিপল বন্ড আছে, আমি এটা দেখাইনি। কথা বুঝতে পারলাম? আমি উল্লেখ করে দিয়েছি sp মানে এটা sp, তার মানে এদিকে ট্রিপল বন্ড থাকবে বা ডবল বন্ড থাকবে বা সিঙ্গেল বন্ড আছে। এবার এই যে বন্ধনটা যেটা sp2 sp এবং sp মানে 3 হলো, এতে যে বন্ধনটা কার দৈর্ঘ্য বেশি কার দৈর্ঘ্য কম কি করে বুঝবো? কার দৈর্ঘ্য মানে কারটা বেশি কারটা কম কি করে বুঝবো? এখানে আমরা দেখবো s ক্যারেক্টার বের করব, মানে s চরিত্র কি করে বের করতে হয় আমরা মনে হয় সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টারে এরকম পড়েছিলাম যে s চরিত্র বের করার জন্য আমাকে দেখতে হবে, দেখো এখানে কটা সংখ্যা আছে, p তিনটা আছে s একটা আছে, টোটাল চারটা। এবার s ক্যারেক্টার মাথায় রাখবা, যার যত s ক্যারেক্টার বেশি হবে সে পরমাণু নিউক্লিয়াসের কাছাকাছি থাকার চেষ্টা করবে। এবার নিউক্লিয়াসের কাছাকাছি মানে কি বন্ধন দৈর্ঘ্যটা ছোট হবে, আমার কথা বুঝলাম? তাহলে আমি দেখবো s ক্যারেক্টারটা কার সবচেয়ে বেশি। এবার দেখো এখানে টোটাল p আছে তিনটা, s আছে একটা, তাহলে চারটা, টোটাল চারটার মধ্যে s আছে কয়টা? একটা। যদি পার্সেন্টেজ করি তাহলে কত আসবে? 25, তাহলে 25% আছে। এটা যদি করি দেখো টোটাল কটা আছে? p দুটো s একটা, টোটাল তিনটার মধ্যে s একটা ইনটু 100 যদি করা যায় তাহলে কি আসবে? 33.33 এরকম পার্সেন্টেজ আসবে। আর এটা ভাবো একবার, টোটাল হচ্ছে দুটার মধ্যে s কয়টা আছে? একটা, যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে 50 আসবে। বলো s ক্যারেক্টার কার বেশি? 50%, মানে sp এর মধ্যে s ক্যারেক্টার বেশি। তার মানে নিউক্লিয়াসের কাছাকাছি যদি কোনো একটা কার্বন sp হয়, ওর হাইব্রিডাইজেশন যদি sp হয় তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকলে বন্ধন দৈর্ঘ্যটা ছোট হবে। তাহলে এর মধ্যে বলো কার বন্ধন দৈর্ঘ্য বেশি? হ্যাঁ আমি শক্তির কথা আসছি, তুমি বললাম কিন্তু তো কার বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে? তাহলে এটাকে যদি আমাকে সাজাতে হয় তাহলে আমরা কিভাবে সাজাবো? প্রথমে আমরা কি লিখবো? প্রথমে ধরে নাও আমি লিখছি কার্বন, হাইড্রোজেন থাকলো, এটা sp ছিল, এটা সবথেকে ছোট, তারপরে কার হবে? তারপরে কার্বন হাইড্রোজেন, এটা হচ্ছে sp2, তারপরটা sp3, কার্বন হাইড্রোজেন, এটা হচ্ছে sp3। বুঝা গেল? তাহলে এটা সবথেকে ছোট। এবার শক্তির ব্যাপারে যদি আসি, এবার আমি তোমাদের বলেছিলাম যে যদি বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয় তাকে ভাঙতে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, বাদ দাও। যত বন্ধন দৈর্ঘ্যটা ছোট হবে তত আমাকে ভাঙতে তো বেশি শক্তি লাগবে কিনা? তার মানে দেখো বন্ধন দৈর্ঘ্যের উল্টো হচ্ছে শক্তিটা। বন্ধন দৈর্ঘ্যটা যত ছোট হবে তত শক্তিটা কি হবে? বেশি হবে। তোমাকে যদি আমি ক্রম অনুযায়ী সাজাতে বলি ছোট থেকে বড়, বন্ধন শক্তি ছোট থেকে বড় যদি সাজাতে বলি তাহলে কিভাবে সাজাবো?
ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেভাবে তুমি সাজাও। ধরো আমি ছোট থেকে বড়ই বললাম যে বন্ধন শক্তির ক্রম অনুযায়ী সাজাও, ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও। কোন দিক কিভাবে সাজাবে? তাহলে বন্ধন শক্তিটা কার সব থেকে বেশি? বন্ধন দৈর্ঘ্য যার সবচেয়ে কম তারই বন্ধন শক্তি। জৈব যৌগের গঠন লেখার পদ্ধতি এই কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা মজার জিনিস আছে। এরকম মজা একটু বলি। জৈব যৌগ যতগুলো আছে তাদের গঠন সংকেতগুলো কিভাবে লিখবো, কয়েকটা পদ্ধতি আছে, 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি যেটা আমরা শিখে আসছি আগে, প্রথম পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রন ডট পদ্ধতি। ইলেকট্রন ডট পদ্ধতি কিভাবে ইলেকট্রন ডট? আমরা একটা ইথিলিনের ছবি নিয়ে নিচ্ছি বা ইথেনের ছবি, ইথেনের স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা বলবো ইথেন। এটাকে কি বলবো? ইথেন। এটার নাম কিভাবে না হবে আমরা শিখবো, কিন্তু আপাতত ভয় পাওয়ার কিছু নেই। এটার নাম আপাতত মনে রাখবো, এটা হচ্ছে ইথেন। এর যদি ডট আমরা ইলেকট্রন ডট যদি করি, আমরা ক্লাস 10 এর মধ্যে পড়েছিলাম, কিরকম পড়েছিলাম দেখবা। এখানে কটা কার্বন আছে বলো তো? 2টো কার্বন। আর হাইড্রোজেন কটা আছে? 6টা। তাহলে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এভাবে। এখানে দেখো আমরা করেছিলাম এভাবে, মনে করো 10 কি আমরা এইভাবে তো করেছিলাম, এইভাবে করে। হ্যাঁ, লুইস ডট করেছিলাম তো, এইভাবে তো করেছিলাম না? এইভাবে করে মনে পড়ছে? 8টা হাত মিলানোর জন্য এরকম করে করেছিলাম। এগুলোকে ডট করে দেখাচ্ছি, তার অর্থ এগুলো দেখার দরকার নেই এখন। আমরা ইথেনের গঠনটাকে এভাবে লিখছি, ডটের মাধ্যমে দেখাচ্ছি। ওইখানে হবে একটা, যেটাকে ডটের মাধ্যমে দেখাচ্ছি। তার জন্য এই প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রন ডট পদ্ধতি। বুঝলাম? যখন আমরা কোনো একটা অণুকে ডটের মাধ্যমে দেখাবো তখন সেই পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রন ডট পদ্ধতি। আমরা যদি মিথেনের ছবিটা দেখাতাম ডটের মাধ্যমে তাহলে কি হতো? 4টা হাইড্রোজেন, আমরা এদিকে H, এদিকে H, এদিকে H আর উপরে এভাবে তো দেখাতাম। বোঝা গেল কথাটা? তাহলে আমরা যদি ডটের মাধ্যমে দেখাই তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রন ডট পদ্ধতি। এবার এরপরে যে প্রসেসটা, এটা বলতে একটা সুবিধা না অসুবিধা? একটা অসুবিধা, আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের ডট দিতে হচ্ছে, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই কারণে আমাদের পরবর্তী একটা পদ্ধতি, যে পদ্ধতির নাম হচ্ছে, যেটা আমরা জানবো সেটার নাম হচ্ছে ড্যাশ পদ্ধতি। কি বললাম? ড্যাশ পদ্ধতি। ড্যাশ বলতে আমরা কি বুঝি বলো তো? যেখানে যেখানে ইলেকট্রন জোড় দেখতে পাচ্ছ ওখানে খালি একটা ড্যাশ দেবো। তার মানে আমরা এখানে আমি করে দিচ্ছি, এখানে আমরা ইলেকট্রন জোড় দেখতে পাচ্ছি, এখানে আমরা কি করব? একটা হ্যাঁ কি বললাম? হ্যাঁ, যেটাকে আমরা বন্ড বলছি ওটাই। এটা হচ্ছে আমাদের একটা ড্যাশ। তার মানে এখানে একটা এখানে ইলেকট্রন জোড় ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। বুঝলাম ব্যাপারটা? তাহলে আমরা ডটের জায়গাতে কি দিচ্ছি? ড্যাশ। যেখানে ইলেকট্রন জোড় থাকবে সেখানে আমরা কি দেবো? ড্যাশ। ড্যাশ দিলে সেই পদ্ধতির নাম হবে কি? ড্যাশ পদ্ধতি। তাহলে এখানে কি হবে বলো? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হবে। তাহলে এই পদ্ধতির নাম ড্যাশ পদ্ধতি। বলো কোনটা সুবিধা, এটা না এটা? ড্যাশটা। ড্যাশে ভুল হওয়ার সম্ভাবনা কম, ছোট করা। বলো আমি যে ড্যাশ পদ্ধতি করলাম, মিথেনের যে ছবিটা দিয়েছিলাম এটা এইভাবে তো দিলাম, এটা একটা বড় স্ট্রাকচার। আমাকে ছবিটা আঁকতে গেলে আমাকে বড় করে আঁকতে হবে, আমি এটাকে ছোট করব। ছোট করতে গেলে আমরা কি করব? কটা হাইড্রোজেন আছে টোটাল? ছোট করে দিলাম CH4। তাহলে এই যে সংক্ষিপ্ত গঠন পদ্ধতি, বুঝতে পারলাম? মানে এটাকে ড্যাশ পদ্ধতিটাকে আরো ছোট করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? CH4। যেমন ইথেনের যে ছবিটা ড্যাশ 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 দেখাচ্ছিল, তাহলে প্রত্যেকটা কি আমরা কি লিখবো? ওটাকে CH3 CH3। এটাকে আরো ছোট করা যাবে। কিভাবে ছোট করা যাবে? কটা হাইড্রোজেন, কটা কার্বন আছে? C2H6। তাহলে দেখো এটাকে বলা হয় সংক্ষিপ্ত গঠন সংকেত পদ্ধতি। তাহলে আরো ছোট করে দেওয়া হলো। বলো এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে সবথেকে মানে সহজ কোনটা? যেটা ইলেকট্রন ডট, তারপরে ছিল আমাদের ড্যাশ, আর একটা ছিল হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। যেটা এই তিনটার মধ্যে কোনটা সবথেকে ছোট, যেটা আমাদের সমস্যার কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাই অবস্থা, তাড়াতাড়ি লেখা যাবে, লেখা সংকেত করা যাবে। সুন্দর জিনিসটা এটা বন্ধন রেখা সংকেত জিনিসটা হচ্ছে কি, একটা যদি আমি রেখা দিয়ে দিই, ওই রেখাটাই মানে বুঝে নেব ওটা একটা অণু। ধরো আমি একটা রেখা দিয়ে দিলাম, এটা একটা অণু। এবার কি অণু? এটার নাম রেখা থেকে বুঝতে পারবে যে এটা একটা অণু, এটার নাম ইথেন।
ওকে, কি করে বুঝলাম এটা ইথেন? মাথায় রাখবা, আমি যে একটা দাগ দিয়েছি, দুই প্রান্ত আছে, দেখো এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, তাহলে বুঝতে হবে তোমাকে দুই প্রান্তে দুটো কার্বন আছে। কোন জায়গায় দুই প্রান্তে দুটো কার্বন থাকবে, ঠিক আছে? যদি কোনো জায়গাতে কোনো ভাঁজ থাকে তাহলে ওখানেও কার্বন থাকবে। কিরকম ভাবে? এখানে ধরো দুই প্রান্তে দুটো কার্বন আছে, আরেকটা আমি দেখাচ্ছি গঠনটা তোমাকে। দেখো এর মধ্যে দেখো আমি কি বললাম, এখানে একটা কার্বন আছে, এখানে তুমি কার্বন ভাবে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, হলো? এই কার্বনের একটা হাত ভাবো, এটা একটা হাত, এই কার্বনের একটাই হাত আছে, তাহলে তিনটা হাত ভাঙা কি? তিনটা হাতে তিনটা হাইড্রোজেন থাকবে, তার জন্য এখানে তিনটা হাত আছে, মানে তিনটা হাইড্রোজেন আছে, হলো? এখানে দেখো একটা হাত বুক আছে, তিনটা হাত ফাঁকা আছে, তাহলে বুঝে নিতে হবে এখানে তোমার এটা CH3, এটাকে যদি আঁকতে হয় তাহলে CH3, বুঝতে পারলাম? তাহলে এটার নাম কি? ইথেন। দেখো একটা দাগটাকে আমরা বলবো ইথেন, বলে এটা কি হবে? আমি কি বললাম? চারটা কার্বন। হ্যাঁ, প্রান্তগুলোতে একটা করে কার্বন আর ভাঁজগুলোতে একটা করে কার্বন। তাহলে ভাবো তো, এখানে একটা C আছে, একটাই হাত, তাহলে এখানে কি হবে? CH3 হবে। এখানে একটা কার্বন আছে, কটা হাত আছে? এদিকে একটা, এদিকে একটা, দুটো হাত, তাহলে দুটো হাত থাকা, তাহলে হচ্ছে এখানে বলো এখানে, তাহলে বুঝতে কি অসুবিধা আছে? হয়ে গেল? তো এটাকে তো আমরা এভাবে লিখতে পারবো, CH3 CH2 CH2 এর নাম কি? কটা কার্বন আছে? চারটা, তাহলে নাম বিউটেন। চিন্তা করার কারণ নেই, এগুলো আমরা করব। সেটার নাম হচ্ছে বিউটেন। বলে বুঝতে পারলা রেখা সংকেত দিয়ে? বলে এটা কি হবে? হ্যাঁ, যখন এরকম দুটো দাগ থাকবে ডবল বন্ড ভাঙবা, যদি তিনটা দাগ থাকে ট্রিপল বন্ড ভাঙবা। তাহলে এটার নাম কি হবে? মানে নাম কি বলতে গঠনটাকে তুমি আঁকো, তাহলে এক্সপ্যান্ড করলে এখানে হবে CH3, এখানে হবে, তার মানে এখানে হচ্ছে CH2, এখানে তিনটা হাত কিন্তু, তার মানে CH, এখানে দুটো হাত আছে, তার মানে এখানে যে ডবল বন্ডটা আছে দেখাতে হবে, ডবল বন্ডটা দিতে হবে। এটাকে এক্সপ্যান্ড করা বলে, এক্সপ্যান্ড করছি আমরা। এখানে যদি আমরা একটা দিতাম, ধরো এখানে আমি বিআর দিয়ে দিলাম, তাহলে এর মানে কি? এই গঠনটাকে ধরো এখানে আমি একটা বিআর দিয়ে দিলাম, তাহলে এর মানেটা কি? তার মানে এই কার্বনটাতে একটা বিআর আছে, একটা যদি বিআর থাকে বলতো এখানে হাইড্রোজেন তাহলে করা থাকবে, বিআর মানে ওর সঙ্গে কোনো একটা আলাদা কোনো একটা পরমাণু যুক্ত আছে, বিআর ব্রোমিন যুক্ত আছে এখানে এই কার্বনে, তাহলে এই কার্বনে কটা ফাঁকা আছে? এদিকে একটা বুক, এদিকে বুক, এদিকে বুক, একটা ফাঁকা আছে, কারণ এখানে কিন্তু কি হবে? সিক্স হবে, আর বিআরটাকে তোমাকে লিখতেই হবে, তাহলে বিআরটা উপরে ছিল উপরে দিতে পারো, নিচে দিতে পারো। ব্যাপারটা বুঝে গেল? তাহলে গঠনটা এরকম হবে, শুধু রেখা সংকেত দিয়ে দেখাতে হবে, এই গঠনটাকে রেখা সংকেত দিয়ে দেখাতে হবে। আমি এটা বেঁকা বেঁকা আছে, তেমন অসুবিধা হচ্ছে? আমি সোজা করে যদি আঁকি এটাকে CH3 CH2 CH CH3 CH2 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 CH3, এটাকে তুমি কি করো? রেখা সংকেতের মাধ্যমে দেখাবে এটাকে। এটা ভাবো যে নাই, এটা নাই, আগে টোটাল কার্বন গুলো কটা আছে? বই দেখে লাভ নাই, বই দেখে টোটাল এটা বাদ দিয়ে, এটা শাখাটা বাদ দিয়ে কটা কার্বন আছে বলো তো? এই শাখাটা বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে কটা কার্বন আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে তোমাকে 8 জায়গায় টুইস্ট করতে হবে নাকি? প্রান্ত দুটোতে দুটো আর মাঝখানে 6টা ভাঁজ থাকবে, কথা হয়ে গেল? তাহলে তোমাকে কি করতে হবে? 8টা কার্বন দিতে হবে। তার মানে এখানে কটা কার্বন হলো বলো তো? দুটো। এখানে এই 4টা কোথায়? 1 2 3 4 5 6 7 হলো 8টা না? দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। এবার 8টার মধ্যে দেখো 3 নাম্বার যে কার্বনটা আছে, 3 নাম্বার কার্বন আর একটা কার্বন আছে, 3 নাম্বার কোনটা? এটা এটাকে রেখা সংকেত বলে, অবশ্যই দিব করতে, বুঝতে? হ্যাঁ, বুঝে গেল কি? হ্যাঁ, এটাকে ভাগ করা, কতগুলো ভাগ করা? প্রথম কথা, জৈব যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল
এটাকে মুক্ত শৃঙ্খলটাকে অ্যালিফেটিক বলে। দেখো এটাকে বলা হয়, আরেকটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। আচ্ছা, মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল বলতে আমরা যদি যে শৃঙ্খলটা খোলা খোলা কোনো বদ্ধভাবে থাকবে না, তাকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল। আগে বদ্ধ শৃঙ্খলটা বলি আমি। ধরো কোনো একটা কার্বনের চেন বা হাইড্রোকার্বন যে যৌগগুলো, সেই যৌগগুলো এভাবে থাকে। ধরো এরকম আছে CH2 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 CH2, এগুলো জৈব যৌগ, কিন্তু জৈব যৌগের মধ্যে কি বদ্ধ শৃঙ্খল যুক্ত জৈব যৌগ। তাহলে মুক্ত শৃঙ্খল তাহলে কি হবে? খোলা থাকবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি CH3 CH2 CH2 CH3 বলে একটা মুক্ত মানে বদ্ধ হবে না? মুক্ত হলো, হয়ে গেল। আমি এখানে একটা চেনও লাগাতে পারি, সমস্যা নেই, তাও তো মুক্ত। এটা কোনোভাবে বদ্ধ নয়, এটা মুক্ত শৃঙ্খল। বুঝা কথাটা? মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খলের মধ্যে ডিফারেন্স হয়ে গেল। এবার মুক্ত শৃঙ্খলকে আবার দুটো ভাগে ভাগ করবে। আমি বুঝে দিব এগুলো, দু ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় শাখাহীন, একটা হচ্ছে শাখাহীন, একটা শাখাযুক্ত। এবার শাখাহীন মানে একদম সরল থাকবে। তার মানে হচ্ছে ধরো এরকম CH3 CH2 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 বলে এর মধ্যে কোনো শাখা প্রশাখা আছে? উপর নিচে কিছু আছে না, সেটাকে কি বলবো? শাখাহীন। মুক্ত শৃঙ্খল। আর শাখাযুক্ত বলতে একটা বলো শাখা আছে কি নেই? শাখা আছে, তাহলে শাখা যুক্ত বলবো, এটাকে শাখা নিতে হবে। বদ্ধ বদ্ধ আছে কি? বদ্ধ দুটোর মধ্যে একটা হলো, দুটোর মধ্যে একটা বদ্ধ নেই, তার মানে এটা মুক্ত শৃঙ্খলের মধ্যেই পড়লো। তাহলে মুক্ত শৃঙ্খলের মধ্যে শাখাহীন একটা, শাখা যুক্ত। এবার এই পার্টটা ক্লোজ করে দিচ্ছি, এবার ওই পার্টে আসছি। এই বদ্ধ শৃঙ্খলটাকে দুটো ভাগে ভাগ করা হয়, এদিকে করে দিচ্ছি। একটা হচ্ছে হোমোসাইক্লিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। এগুলো পড়েছে স্কুলে? তাহলে একটা হচ্ছে হোমোসাইক্লিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হোমো কথার মানে সেম, সময়টা চলে যাচ্ছে, এগুলা বলতে গেলে অনেক দেরি লাগে। আচ্ছা, হোমোসাইক্লিক, হোমো কথা এই সাইক্লিক মানে হচ্ছে বদ্ধ, সেই কথা মাথায় রাখবা। সাইক্লিক মানে বদ্ধ, ঠিক আছে? হোমো কথা মানে একই, হোমো মানে একই, যখন একই অণু দিয়ে বদ্ধ হবে। হেটেরো মানে হচ্ছে আলাদা অণু দিয়ে বদ্ধ হবে, তাই তো? তাহলে আমরা হোমো সাইক্লিক একটা উদাহরণ দেখছি। ধরে নাও আমরা কিন্তু ই করলাম, শিখলাম, বলো তো এটাকে, এটা একটা কিসের গঠন? এটার মানে তো CH2 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 হবে, হবে না? হবে তো? বলো তো CH2 ছাড়া অন্য কিছু আছে এর মধ্যে? তাহলে বলো হোমোর মধ্যে পড়লো কিনা? পড়লো। এবার আমি যদি এখানে বেঞ্জিন রিংটা আঁকি, এটা বেঞ্জিন রিং, বলো তো কি আছে প্রত্যেকটাতে? এখানে কিন্তু C আছে, C এর সঙ্গে একটা H আছে, আমি বলেছিলাম এর আগে। কারণ এখানেও CH, এখানেও CH, এখানেও CH, এখানেও CH, এখানেও CH, এখানেও CH। বলো বদ্ধ আছে কিনা? আছে। তাহলে বলো হোমোর মধ্যে পড়লো কিনা? পড়লো। তাহলে আমরা কি বুঝলাম? যে হোমোসাইক্লিক মানে হচ্ছে, এটাকে এরকমও করতে পারো, ত্রিভুজ চতুর্ভুজ যা ইচ্ছা তাই করতে পারো। এটাকে কি বলবো? এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2। হেটেরোসাইক্লিক মানে কি হবে? হেটেরোসাইক্লিক মানে কি হবে? হেটেরো আলাদা আলাদা বদ্ধ থাকবে, মানে অণুগুলো আলাদা। যেমন এখানে CH2 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 সবগুলো CH CH CH3 থাকতে পারে, হ্যাঁ, ওখানে আলাদা কিছুও থাকতে পারে। যেমন হেটেরোসাইক্লিক এর মাথায় রাখবা, চারটা হেটেরোসাইক্লিক উদাহরণ আমি দিব এখানটায়। যেমন প্রথমটা হচ্ছে, দেখো তো এখানে কি আছে বলো তো? CH2, কিছু নাই মানে কার্বন আছে, এখানে কি আছে? না না, CH2 না, দুটা বন্ধন, তিনটা বন্ধন, CH আছে। এখানে CH, এখানে
সিএইচ, এখানেও সিএইচ, কারণ এখানে দুটো বন্ধন, এদিকে একটা বন্ধন সিএইচ, এখানেও সিএইচ, কিন্তু এখানে দেখো এন আছে, এনএইচ। দেখো গোটাটার মধ্যে সব সিএইচ সিএইচ নাই আছে, যেহেতু নাই সেটার জন্য এটাকে বলবো আমরা হেটেরোসাইক্লিক মডেল। এটার নাম একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে পাইরল। কি নাম বললাম? পাইরল বা পিরল বলে, বোঝা গেল? এটার নাম কি? পাইরল, পিরল, পাইরল যাই বলতে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। বলে এটার নাম কি? বেনজিন। তাহলে এটা তো হোমোসাইক্লিকের মধ্যে পড়বে, হোমোসাইক্লিকের মধ্যে পড়বে না? এখানে শুধুমাত্র একটা এন থাকবে, তাহলে কি হোমোসাইক্লিকের মধ্যে পড়বে? আর না, এর নাম হবে পিরিডিন। পিরিডিন হলো। আরেকটা ছবি আঁকছি, দেখো এখানে আছে, হ্যাঁ দুটো এখানে আঁকলাম, এখানে দুটো আঁকছি। এই অফিস খোলা থাকলো না, আমি আসছি। লোন পেয়ারগুলো মাথায় রাখবে, এখানে লোন পেয়ার দিতে পারো, দুটো করে লোন পেয়ার থাকে, এখানে লোন পেয়ার থাকবে। নাইট্রোজেন এখানে এনে মাথায় একটা লোন পেয়ার। এটার নাম জানো? এটার নাম কি? এটার নাম হচ্ছে ফিউরান থায়োফিন। এটা ফিউরান, এটা হচ্ছে থায়োফিন। এই চারটা ও হেটেরোসাইক্লিক মনে রাখবে। এটা এগুলো মুছে দিচ্ছি। স্যার এটাও কি দিবেন? কোনটা? এটা না না। না, এটা এটাই কমপ্লিট বুঝে গেলাম। কিন্তু আচ্ছা, এখানে হোমোসাইক্লিক ছিল, এটাকে দুভাগে ভাগ করো। এই গল্প করছে আবার। ওখানে হোমোসাইক্লিককে দুটো ভাগে ভাগ করো, একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। কেমিস্ট্রিতে খালি অ্যারোমেটিকই পড়বা, চিন্তা নেই। অ্যালিসাইক্লিক কথার মানে হচ্ছে, একটা উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবা। এখন একটা ছবি আঁকলাম, তারপরে একটা ছবি আঁকলাম, এটা অ্যারোমেটিকের মধ্যে পড়বে। অ্যারোমেটিক বলছি, অ্যালিসাইক্লিকের মধ্যে পড়বে। তারপর কেন? এখানে তুমি কি বন্ধন দিতে পারো, সমস্যা নেই, এখানে দিতে পারো। এখানে ধরো একটা ইচ্ছা হলো দিয়ে দিলাম, তোমার ইচ্ছা হলো দিয়ে দিলাম, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এখানে দেখো একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মিললো না। কিন্তু অ্যারোমেটিকের মধ্যে কি হয়? একটা সিঙ্গেল বন্ড থাকলে একটা ডবল বন্ড থাকবে, একটা সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, ওটা হচ্ছে অ্যারোমেটিকের মধ্যে পড়বে, মানে একটা কনজুগেশন থাকে। এর মধ্যে কোনো কনজুগেশন নেই। দেখো এটা ডবল বন্ড দেখতে পাচ্ছ, এটা কি সিঙ্গেল, তারপরে কি ডবল বন্ড থাকার কথা? সিঙ্গেল সিঙ্গেল, তারপরে সিঙ্গেল। এখানে কোনো কনজুগেশন নেই, কিন্তু অ্যারোমেটিকের মধ্যে কনজুগেশন থাকবে। যেমন বেঞ্জিনটা দেখো, বেঞ্জিনের ছবিটা এরকম কি? এটা বেঞ্জিনের ছবি, বলো এটা এক বন্ধন, এটা দ্বি বন্ধন, এটা এক বন্ধন, এটা দুই বন্ধন, এটা এক, এটা দুই। বলো এক বন্ধন দ্বি বন্ধন, এক বন্ধন দ্বি বন্ধন, এক বন্ধন দ্বি বন্ধন আছে না, এটা কনজুগেশনের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে অ্যারোমেটিক। আর এই দুটোকে আমরা বলতে পারি অ্যালিসাইক্লিক। যদি কার্বন কার্বনে যদি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত জৈব যৌগ। যদি কার্বন কার্বনে ডবল বন্ড থাকে, কিংবা কার্বন কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটাকে বলবো অসম্পৃক্ত জৈব যৌগ। কার্বনের গ্রুপটাকে বলে, ধরে নাও CH3 CHO আছে, আরেকটা ধরে নাও CH3 CH2 CHO আছে। আগে জানতে হবে কার্যকারী গ্রুপ কাকে বলে। কি বলছো? আগে জানতে হবে কার্যকারী গ্রুপ কাকে বলে। কার্যকারী গ্রুপ হচ্ছে একটা পরমাণু পুঞ্জ, যে পরমাণু পুঞ্জটা কোনো একটা যৌগের মধ্যে, জৈব যৌগের মধ্যে উপস্থিত থেকে সেই জৈব যৌগটার বা সেই অণুটার ধর্ম নিয়ন্ত্রণ করে, সেই পরমাণু পুঞ্জকে বলা হয় কার্যকারী গ্রুপ। কিছু বুঝলাম না? স্যার সংজ্ঞাটা একটু লিখে দিন। এই যে দেখো, লিখে দেওয়ার কি আছে, আমি বলছি না। দেখো এটা দেখো একটা পরমাণু পুঞ্জ। পরমাণু পুঞ্জ মানে অনেকগুলো পরমাণু একসঙ্গে যুক্ত।
আছে না, কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে না। যখন একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় পরমাণু পুঞ্জ। কথা বলছো না? না স্যার। একাধিক পরমাণু, কার্বন কটা এখানে কি বলে কটা পরমাণু আছে? তিনটা। তো একসঙ্গে যুক্ত আছে তো পরমাণু পুঞ্জ হলো। যদি একটাই থাকবে বলতাম শুধু পরমাণু বলতাম নাকি, কথা বুঝতে পারলাম? তো এটা একটা কি পরমাণু পুঞ্জ। এরকম পরমাণু পুঞ্জগুলো যদি কোনো একটা জৈব যৌগের মধ্যে, এগুলোকে এরকম তো এই চেনগুলোকে কি বলে জৈব যৌগ, এই জৈব যৌগের মধ্যে যদি উপস্থিত থাকলে ওই জৈব যৌগটার যে ধর্মটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করবে। কথা বুঝতে পারলাম? এই ধরনের গ্রুপগুলোকে বলা হয় বা পরমাণু পুঞ্জগুলোকে বলা হয় কার্যকারী গ্রুপ। বোঝা যাচ্ছে না কেন না? এবার এখানে তাকাও, CH3CHO এটা একটা পরমাণু পুঞ্জ, এটা একটা কার্যকর। এখানে CH3 এর সঙ্গে CHO আছে, তাই না? এখানে কি আছে? CH3 এর সঙ্গে CHO। এখানে আছে CH3CH2CHO। বলো তো এই দুটো অণু আলাদা কিনা? অবশ্যই আলাদা। এখানে দুটো কার্বন আছে, এখানে তিনটা কার্বন আছে, অণু তো আলাদা। কিন্তু এই CHO গ্রুপ থাকার জন্য এটা একটা কার্যকারী গ্রুপ। এই কার্যকারী গ্রুপ তো দুটোর মধ্যেই উপস্থিত থাকার জন্য এদের ধর্মটা প্রায় সেম হয়ে যায়। তার মানে বলতো এই গোটা অণুটার মধ্যে কে নিয়ন্ত্রণ করছে বৈশিষ্ট্যগুলোকে? CHO। যে সমস্ত পরমাণু পুঞ্জগুলো কোনো একটা জৈব যৌগের মধ্যে উপস্থিত থেকে ওই গোটা জৈব যৌগটার ধর্ম বা বৈশিষ্ট্যকে কি করে? নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত পরমাণু পুঞ্জগুলোকে বলা হবে কার্যকারী গ্রুপ। একটা উদাহরণ দিই, হলো CH3OH আছে, বলো তো এখানেও CH3CHO আছে, এখানে কি আছে? CH3OH। বলো তো এটা আর এটা আলাদা তো? এটা কার্যকারী গ্রুপ আলাদা, এটা কার্যকারী গ্রুপ আলাদা, দুটোই আলাদা। তার জন্য কার্যকারী গ্রুপটা যেহেতু আলাদা সেই কারণে যে বৈশিষ্ট্য ধর্মটাও আলাদা। এরকম যদি থাকে CH3CH2CH2CH2 এটা একটা চেইন, কার্বনের চেইন মানে একটা জৈব যৌগ। ওর মধ্যে যদি এরকম কোনো গ্রুপ থাকে, যে এটা আরো আছে আমি লিখবো, CHOOH COOH থাকবে, NH2 থাকবে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। ওগুলো যদি কোনো একটা জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকে তাহলে ওরাই গোটা জৈব যৌগটা কি বৈশিষ্ট্য বা ধর্মটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে সেই সমস্ত পরমাণু পুঞ্জগুলোকে কি বলা হবে? কার্যকারী গ্রুপ। তাহলে এটা একটা পরমাণু পুঞ্জ তো। আর পরমাণু পুঞ্জ কি জিনিস বললাম? কয়েকজন মিলে আছে একসঙ্গে, তার জন্য পরমাণু পুঞ্জ। বোঝা গেল? আর কি হয়, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করতে যাবে, রাসায়নিক বিক্রিয়া করার সময় এই কার্যকারী গ্রুপগুলোই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, এরা করবে না। কারা করবে? যারা কার্যকারী গ্রুপ। বোঝা গেল? তাহলে কার্যকারী গ্রুপ সম্পর্কে কোনো ডাউট থাকলো? কয়েকটা কার্যকারী গ্রুপের নাম লিখে দিচ্ছি, আজকে কোনো টাইম হবে না, অনেকগুলো আছে লেখা।